ইতিহাসের পাতায় একটি অত্যন্ত চর্চিত ও বিতর্কিত চরিত্র হল কুইন ক্লিওপেট্রা। তবে জানেন কি ক্লিওপেট্রা মারা যান কিভাবে? ক্লিওপেট্রা সুইসাইড করেন। তবে সুইসাইড করার আগে উনি গবেষণা করেন বিভিন্ন রকমের বিষ নিয়ে, এবং এই বিষগুলো উনি ওনার জেলের কয়েদিদের উপর প্রয়োগ করতেন, শুধুমাত্র এইটা জানার জন্য যে কোন বিষে সবথেকে কম কষ্টে মারা যাওয়া যায়। এবং তিনি এটা রিয়েলাইজ করেন শুধুমাত্র সাপের বিষে কষ্ট সব থেকে কম। সাপ কামড়ালে সামান্য একটু সয়েলিং, পেইন, রক্তবমি, তারপরে সোজা মৃত্যু। এবং ক্লিওপেট্রা ওনার মৃত্যুর সময় বেছে নেন বিষ হিসেবে এই সাপের বিষকে। একটি কোবরা এবং দুটি দাসীকে নিয়ে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেন, এবং এই কোবরার ছোবলে মৃত্যু হয় রানী ক্লিওপেট্রার। ক্লিওপেট্রা সপ্তম গ্রিক, মিশরীয়, ল্যাটিন এবং হিব্রু সহ একাধিক ভাষায় সাবলীল ছিলেন, যা তাকে উচ্চশিক্ষিত এবং বহুমুখী করে তুলেছিলেন। তিনি জাতিগতভাবে মিশরীয় ছিলেন না, কিন্তু ম্যাসিডোনিয়ান গ্রিক বংশোদ্ভূত ছিলেন। তবুও তিনি মিশরীয় রীতিনীতি গ্রহণ করেছিলেন এবং নিজেকে একজন মিশরীয় দেবী হিসেবে চিত্রিত করেছিলেন। জুলিয়াস সিজারের সাথে ক্লিওপেট্রার একটি বিখ্যাত প্রেমের সম্পর্ক ছিল, যা তাকে মিশরে তার শক্তিকে দৃঢ় করতে সাহায্য করেছেন। সিজারের হত্যার পর তিনি আর এক শক্তিশালী রোমান নেতা মার্ক অ্যান্টনির সাথে মিত্রতা করেছিলেন, যা শেষ পর্যন্ত তাদের পতনের দিকে নিয়ে যায়। তার সৌন্দর্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি নিজেই। তার বাঁকা চোখের চাহনি বুকে কাঁপন ধরাতো বড় বড় সম্রাটদের। তার সৌন্দর্যের কথা স্যার হেনরি রাইডার থেকে শুরু করে শেক্সপিয়ার সহ অনেক লেখক বর্ণনা করেছেন অতুলনীয় রূপে। তিনি মিশরের সেই রহস্যময় ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা ল্যাটিন যুগ থেকে আজ পর্যন্ত যত রূপসী নারীর কথা ইতিহাসের পাতায় উঠে এসেছে, তাদের মধ্যে মিশরের সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার নাম সগৌরবে জ্বলজ্বল করছে। শুধু সৌন্দর্যই নয়, বুদ্ধিমত্তায়ও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ক্লিওপেট্রার জীবন বলতে গেলে এক প্রকার ধাঁধার মতো। এক একটা অধ্যায় এক এক রকমভাবে তুলে ধরেছে তার বর্ণনাময় জীবনকে। তবে তার জীবনের সবথেকে চর্চিতার বিষয় ছিল তার জন্ম এবং মৃত্যু নিয়ে। ক্লিওপেট্রা ছিলেন মিশরের টলেমীয় রাজবংশের সদস্য এবং মিশরের সর্বশেষ ফারাও। তিনি কেবল সুন্দরী ছিলেন না, বরং অত্যন্ত বুদ্ধিমানও ছিলেন। তিনি মিশরের ভাষাসহ বেশ কয়েকটি ভাষা জানতেন, যা তাকে প্রতিবেশী রাজ্যগুলোর সাথে যোগাযোগ করতে সাহায্য করেছিল। হেনরি রাইডার হ্যাগার্ড তার ক্লিওপেট্রা বইতে ক্লিওপেট্রার সৌন্দর্য বর্ণনা করেছেন এভাবে: ক্লিওপেট্রার মুখটা না গোলাকার না লম্বাটে, বরং দুটোর মাঝামাঝি। ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, টকটকে লালও নয় আবার কিছু কমও নয়। নাকটা সরু, লম্বা, ঠিক যতটুকু হলে অপূর্ব সুন্দর চেহারার সাথে মানানসই হয়। কপালটা ঢালু, চওড়া, ধনুকের মতো বাঁকানো ভ্রু, লম্বা বাঁকা পাপড়িগুলো মায়াময় চোখগুলোকে পাহারা দিচ্ছে সুদক্ষ প্রহরীর মতো। এত নীল সেদু চোখের মণি, মনে হয় যেন আকাশের নীল আর সমুদ্রের নীল এক হয়েও হারাতে পারবে না সেই গাঢ়ত্বকে। ক্লিওপেট্রা সপ্তম থিয়াফেলোপেটার ছিলেন মিশরের একজন রানী এবং প্রাচীন মিশরের শেষ ফারাও। তার জন্মের আগেও 6 জন ক্লিওপেট্রা ছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় তার মতো জায়গা করে নিতে পারেননি কেউই। গ্রিক শব্দ ক্লিওস এবং প্যাটার থেকে ক্লিওপেট্রা নামের জন্ম, যার অর্থ হল গ্লোরি অব দ্য ফাদার। খ্রিস্টপূর্ব 69 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ প্রথম টলেমি ছিলেন আলেকজান্ড্রিয়ার দ্য গ্রেটের অন্যতম সেনাপতি। খ্রিস্টপূর্ব 323 সালে
আলেকজান্দ্রিয়ার মারা গেলে টলেমি বংশের প্রতিষ্ঠা করেন তিনি নিজেই। রানী সপ্তম ক্লিওপেট্রা যেমন ছিলেন সৌন্দর্যে অতুলনীয়, তেমন তার জীবন ছিল নাটকীয়তায় ভরপুর। তার পিতা রাজা দ্বাদশ টলেমি মারা যাওয়ার পর তার দুই সন্তান ত্রয়োদশ টলেমি এবং সপ্তম ক্লিওপেট্রার মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেন। তৎকালীন নিয়ম অনুসারে ক্লিওপেট্রা তার ভাই ত্রয়োদশ টলেমিকে বিয়ে করেন এবং একসাথে মিশর শাসন করতে থাকেন। বিয়ের পর ক্লিওপেট্রা ও তার ভাইয়ের মধ্যকার সম্পর্ক সুখকর ছিল না। তাছাড়া তখনকার মিশরের অবস্থা ছিল বিশৃঙ্খল। টলেমি ষড়যন্ত্র করে ক্লিওপেট্রাকে মিশর থেকে বিতাড়িত করে একাই রাজ্য শাসন করতে থাকেন। ধারণা করা হয় ক্লিওপেট্রা তখন তৎকালীন সিরিয়ায় পালিয়ে যান নিজের জীবন বাঁচানোর জন্য। তিনি সিরিয়ায় গিয়ে সৈন্য জোগাড় করতে থাকেন যাতে হারানো সিংহাসন পুনরুদ্ধার করা হয়। এর কিছুদিন পরেই জুলিয়াস সিজার তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হন মিশর দখলের জন্য। মিশরের সম্রাট টলেমি সিজারকে বাধা দিলেও জিততে পারলেন না। ক্লিওপেট্রা পুরো ঘটনার উপর নজর রাখছিলেন। তিনি যখন দেখলেন রাজা জুলিয়াস সিজার মিশর দখল করার চেষ্টা চালাচ্ছেন, তিনি বুঝতে পারলেন এটি তার জন্য বিশাল একটি সুযোগ। ক্লিওপেট্রা বুঝে গিয়েছিলেন জুলিয়াস সিজারের দরকার মিশরের ধন সম্পদ, আর তার দরকার ছিল মিশরের সিংহাসন ক্ষমতা। তাছাড়া জুলিয়াস সিজার ছিলেন রোমান সাম্রাজ্যের একক অধিপতি। ক্লিওপেট্রা যদি তাকে পাশে রাখতে পারেন, তাহলে তার সৈন্যবাহিনীর সাহায্যে সহজেই ভবিষ্যতের ক্ষমতাকে ধরে রাখতে পারবেন। ক্লিওপেট্রা তার ভাই চতুর্দশ টলেমিকে বিয়ে করেন। এই বিয়ে স্থায়ী হয়েছিল খ্রিস্টপূর্ব 44 থেকে 47 সাল পর্যন্ত। সেই সময়ে ক্লিওপেট্রা তার প্রেমিক জুলিয়াস সিজারের এক ছেলের জন্ম দেন। যদিও জুলিয়াস সিজার প্রকাশ্যে কখনোই তাকে ছেলে হিসাবে স্বীকৃতি দেননি। খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজারের আমন্ত্রণে ক্লিওপেট্রা তার ছেলে ও স্বামীসহ রোম ভ্রমণ করেন। এ সময় ক্লিওপেট্রার প্রতি সিজারের মুগ্ধতা রোমান রাজনীতিবিদদের পছন্দ হয়নি। তারা সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। খ্রিস্টপূর্ব 44 সালে রোমে অবস্থানকালেই সিজারকে হত্যা করা হয়। এই হত্যায় ক্লিওপেট্রা চিন্তিত হয়ে পড়েন, কারণ সিজার ছিলেন তার ক্ষমতা টিকিয়ে রাখার একটি অস্ত্র। তাছাড়া জুনিয়র সিজার ভবিষ্যতেও রোমানের রাজা হবেন। জুলিয়াস সিজারের মৃত্যুর পরেও থেমে থাকেনি রানী ক্লিওপেট্রার ক্ষমতার মোহ। সৌন্দর্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার প্রয়াসে তার সিংহাসনে নিজের আসন পাকাপোক্ত করার জন্য তিনি এইবার কাজে লাগাতে চাইলেন আরেক রোমান শাসক অ্যান্টনিকে। অ্যান্টনি ছিলেন রাজা জুলিয়াস সিজারের পরবর্তী রোমান শাসক। জুলিয়াসের মৃত্যুর পর রোমান সাম্রাজ্য 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে। যেহেতু রোমান সাম্রাজ্যের ক্ষমতা চলে যায় 3 জন শক্তিশালী ব্যক্তির হাতে, যারা প্রত্যেকেই জুলিয়াস সিজারের জায়গা দখলের জন্য মরিয়া হয়ে পড়েন। এই 3 জনের মধ্যে একজন ছিলেন অক্টাভিয়ান, যিনি ছিলেন সিজারের ভাইপো। আরেকজন ছিলেন মার্ক অ্যান্টনি এবং মার্কাস লেপিটাস। 3 ভাগে বিভক্ত এই সাম্রাজ্যের এক ভাগ ছিল পূর্ব মেডিটেরিয়ান অঞ্চল, যার মধ্যে মিশরও ছিল। যদিও মার্ক অ্যান্টনির ক্ষমতার মধ্যেই ছিলেন মিশর, তবুও মিশর শাসনের জন্য ক্লিওপেট্রার সম্মতি দরকার ছিল তার। অ্যান্টনির ধারণা ছিল যদি তিনি জোর করে মিশর দখল করতে চান, তাহলে ক্লিওপেট্রা হয়তো তার শত্রুদের সাহায্য করতে পারে। অপরদিকে মিশরের ধন সম্পদ দরকার ছিল, তাই তিনি ক্লিওপেট্রার সাথে সমঝোতায় আসার একটি উপায় খুঁজছিলেন।
অ্যান্টনির পক্ষ থেকে রাজদূত ক্লিওপেট্রার জন্য চিঠি নিয়ে গেলেও তিনি কোনো জবাব দেননি, কারণ তিনি ভালো করেই জানতেন অ্যান্টনি তখন মুখিয়ে আছেন তার সাথে দেখা করার জন্য। তিনি অপেক্ষায় ছিলেন নিজের দাবি দাওয়া পেশ করার সুযোগে। ক্লিওপেট্রার প্রয়োজন ছিল আরেকজন রোমান শাসকের, যিনি তাকে সাহায্য করবেন তার শত্রুদের ঘায়েল করতে। এত কিছুর পরেও যখন ক্লিওপেট্রা কোনো উত্তর দিলেন না, রাজা অ্যান্টনি ক্লিওপেট্রার সৌন্দর্যের কৃতিত্ব আগেই শুনেছিলেন লোকমুখে। কিন্তু তিনি যখন তার সামনে এসে দাঁড়ালেন, মনে সোনার পোশাকে মোড়া যেন কোনো স্বপ্নপুরী থেকে আগত মানবী, যিনি তার মনের মধ্যে প্রেমের জোয়ার এনে দিলেন। ধারণা করা হয় ক্লিওপেট্রা ও রাজা অ্যান্টনি একে অপরকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন। ক্লিওপেট্রার এই কৌশলটিও কাজে লেগেছিল। অ্যান্টনি তার প্রেমে পাগল হয়ে তার সাথে আলেকজান্দ্রিয়ায় বেশ অনেক সময় কাটালেন। এ সময় অ্যান্টনি তার শত্রুদের কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। এদিকে রোমানদের পছন্দ ছিল না ক্লিওপেট্রা এবং রাজা অ্যান্টনির এই সম্পর্ক। তারা অ্যান্টনির শত্রুদের সাথে মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দেয়, যদিও অ্যান্টনি চাচ্ছিলেন এই যুদ্ধ এড়িয়ে যেতে। কিন্তু 31 খ্রিস্টাব্দে ইতিহাসখ্যাত সেই অ্যাক্টিয়ামের যুদ্ধ লেগেই যায় রাজা অ্যান্টনি আর রোমান সাম্রাজ্যের অন্যান্য শাসকদের মধ্যে। এই যুদ্ধের মধ্যেই একটি গুজব ছড়ানো হয় যে ক্লিওপেট্রা আত্মহত্যা করেছেন। প্রেয়সীর মৃত্যুর খবর শুনে রাজা অ্যান্টনি ভেঙে পড়লেন এবং তলোয়ারের আঘাতে নিজের জীবন শেষ করে দেন। তাছাড়া তখন যুদ্ধের অবস্থাও বেশ নাজুক ছিলেন। ইতিহাসবিদদের মতামত ভিন্ন হলেও এক সময়ের ক্ষমতাধর রানীর যে করুণ পরিণতি হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।